নবম শ্রেণীর নতুন কারিকুলাম ২০২৪ সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের আজকে আমরা সাম্রাজ্যবাদের যুগ থেকে পড়া শুরু করব। বাংলা অঞ্চল রাজনৈতিক ইতিহাস পাঠ করতে গিয়ে আমরা দেখেছি প্রাচীন নগর সভ্যতা ও জনপদ ভিত্তিক রাজনৈতিক ইউনিটগুলোর মধ্য থেকেই এক সময় এক একটি সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটেছে। এরপর যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে চারিদিকে দখল অভিযান চালিয়ে বিশাল সাম্রাজ্য রূপদান করেছে। দক্ষিণ এশিয়ার মৌর্য, গুপ্ত, বাংলা, পাল বংশে এরূপ বংশানুক্রমিক সাম্রাজ্যবাদী শক্তির অন্যতম উদাহরণ। বাংলা এবং দক্ষিণ এশিয়ার মতো বিশ্বের অন্য অনেক অঞ্চলে ঠিক একই সময়ে অনেকগুলো ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটে। পৃথিবীর বিস্তৃত অংশ জুড়ে হত্যা, লুণ্ঠন, দখল অভিযান পরিচালনা করে নিজেদের রাজ্য সীমানা বৃদ্ধি করে। এসব শক্তির উত্থান পৃথিবীর রাজনৈতিক ইতিহাস ও মানুষের রাজনৈতিক পরিচয় নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে। পৃথিবীর ইতিহাসে সাম্রাজ্যবাদী শাসক হিসেবে যাদের নাম সবার আগে নিতে হয় তার মধ্যে ম্যাসিডোনিয়া আলেকজান্ডার, রোমান সাম্রাজ্যের জুলিয়াস সিজার, ফ্রাঙ্ক সম্রাট শার্লমেন, মঙ্গোলীয় যোদ্ধা চেঙ্গিস খান, গজনবি বংশের শাসক সুলতান মাহমুদ, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, জার্মানির হিটলার, ইটালির বেনিতো মুসোলিনির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণ পূর্বাব্দ পঞ্চম শতকের শুরুর দিকে স্পার্টান যোদ্ধারা এথেন্সের উপর দখল প্রতিষ্ঠার জন্য একটি রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করে। স্পার্টা ছিল একটি সামরিক রাষ্ট্র। অ্যাথেন্সের গৌরব নষ্ট করা এবং সম্পদ দখলের লোভেই মূলত এই আক্রমণ পরিচালিত করে। এই যুদ্ধে একসময় গ্রিসের সবগুলো নগর রাষ্ট্রই জড়িয়ে পড়ে। সমগ্র গ্রিস, স্পার্টা এবং অ্যাথেন্স দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এই যুদ্ধ দীর্ঘ ৩০ বছর স্থায়ী হয়। তাহলে এই যুদ্ধ কয় বছর স্থায়ী হয়? ৩০ বছর। কয়টি শিবিরে বিভক্ত হয়ে পড়ে? ২টি শিবিরে বিভক্ত হয়ে পড়ে। ইতিহাসে এই যুদ্ধ পেলোপনেশীয় যুদ্ধ নামে পরিচিত। তাহলে ইতিহাসে এই যুদ্ধ পেলোপনেশীয় যুদ্ধ নামে পরিচিত। ৩০ বছর ধরে চলমান এই যুদ্ধের ফলে অ্যাথেন্সের সুসজ্জিত ঘরবাড়ি, বাগান, শস্যক্ষেত্র সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। খাদ্যের অভাব, মহামারীতে প্রচুর মানুষের মৃত্যু হয়। যুদ্ধে পরাজিত ও বন্দী হয়ে অনেকেই স্পার্টার দাসে পরিণত হয়। দীর্ঘ এই যুদ্ধের সময়ে গ্রিসের শক্তিশালী নগরগুলো যখন দুর্বল হয়ে যাচ্ছিল ঠিক তখনই গ্রিসের উত্তর দিকে অবস্থিত ম্যাসিডন নামে একটি রাষ্ট্র শক্তি সঞ্চয় করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসতে শুরু করে। ম্যাসিডনের শাসক দ্বিতীয় ফিলিপ্পো একটি শক্তিশালী পদাতিক ও অশ্বারোহী সৈন্যদল গঠন করে গ্রিসের দুর্বল নগরগুলো দখল করে নিতে শুরু করেন। এভাবে সমগ্র গ্রিসের ওপর দখল প্রতিষ্ঠার পর ফিলিপ্পো পারস্য আক্রমণের প্রস্তুতি নেন। পারস্যর উর্বর ভূমি, মূল্যবান ধন সম্পদ এবং দাস-দাসীদের উপর মালিকানা প্রতিষ্ঠার জন্যই মূলত ফিলিপ্পো পারস্য অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই অভিযান শুরু হবার আগেই ফিলিপ্পো মারা যান। সিংহাসনে আরোহণ করে তার ২০ বৎসর পুত্র আলেকজান্ডার। মানে ফিলিপ্পো যখন মারা যায় তার ২০ বছরের পুত্রর নাম ছিল আলেকজান্ডার। ইতিহাসে অনেক বইপত্র যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে অভিহিত করা হয়। তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট কার পুত্র ছিল? ফিলিপ্পোর পুত্র ছিল। ফিলিপ্পো যখন মারা যায় তখন হচ্ছে আলেকজান্ডার, তার বয়স ছিল হচ্ছে ২০ বছর। তো ২০ বছর বয়সে সে রাজা উপাধি পায়। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি অতিকায় সৈন্যদল নিয়ে প্রথমে এশিয়ার মাইনর অঞ্চলে আক্রমণ চালান। এরপর পারসিকদের পরাজিত করে ভূমধ্যসাগরের তীর ধরে দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকেন। আলেকজান্ডারের নিষ্ঠুরতা ও
কঠোরতা সাম্রাজ্যবাদী শাসকদের উচ্চ আকাঙ্ক্ষায় এক নির্মম দলিল হয়ে রয়েছে। তার সময় অভিযানের মুখে যারাই বাধা দিতে চেয়েছে তিনি তাদের হয় হত্যা করেছেন নয়তো বন্দী করে দাসে পরিণত করেছেন। তিনি নামক একটি শহর তীর নামক একটি শহর দখল করার পর আলেকজান্ডার নির্দেশে ৮,০০০ লোককে হত্যা করা হয়। তাহলে কি নামক একটি শহর দখল করার সময় তীর নামক কত হাজার মানুষকে হত্যা করা হয়? ৮,০০০ লোককে হত্যা করা হয়। ৩০,০০০ লোককে বন্দী করে দাসে পরিণত করে বিক্রি করে দেয়া হয়। তাহলে ৩০,০০০ লোককে বন্দী করে এবং সেটা দাসে পরিণত করে বিক্রি করে দিয়েছে। আলেকজান্ডারের আক্রমণের মুখে পড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অসংখ্য ঘরবাড়ি, নগর, শস্যক্ষেত্র বিরান ভূমিতে পরিণত হয়েছে। মিশর, মেসোপটেমিয়ার মধ্যে এশিয়া থেকে শুরু করে প্রাচীন ভারতবর্ষে পূর্ব সীমান্ত পর্যন্ত আলেকজান্ডারের দখল অভিযান বিস্তৃত হয়। ৩ বছরের লাগাতার যুদ্ধে এশিয়ায় বিস্তৃত এক অঞ্চল জুড়ে তিনি ত্রাসের সঞ্চার করেন। ৩২৩ সাধারণ পূর্বাব্দে তিনি সাম্রাজ্য জ্বরে অসুস্থ হয়ে মারা যান। তাহলে কত সালে জ্বরে অসুস্থ হয়ে মারা যান? ৩২৩ পূর্বাব্দে। আলেকজান্ডার তার সকল সৈন্য ও সেনাপতিদের নিয়ে ব্যাবিলনে অবস্থান করেছিলেন। মৃত্যুর পর আলেকজান্ডারের দেহ সমাধিস্থ করার পূর্বেই তার সেনাপতিদের মধ্যে রাজ্যর মালিকানা নিয়ে লড়াই শুরু হয়ে যায়। দখলদার শাসকদের দখল কার্যকে মহাভাবে উপস্থাপন করা হয়, কিন্তু মানুষের রক্ত ও লাশের উপর দিয়ে যে গৌরব তার প্রচার করতে চায় তা আদৌ গৌরব নাকি লজ্জার তা আমাদের নতুন করে অবশ্যই ভাবতে হবে। মিথ্যা ও যৌক্তিক গৌরব প্রচারের চেষ্টা ইতিহাসকে বিকৃত করে, সত্য থেকে সবাইকে বঞ্চিত করে। জাতিরাষ্ট্রের উদ্ভব ও বিকাশ। জাতিরাষ্ট্র বলতে মূলত এক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শকে ভিত্তি করে গঠিত রাষ্ট্রকে বোঝায়। সাধারণ জাতিরাষ্ট্রগুলো জাতির ইতিহাস ও সংস্কৃতি ও মননশীলতার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। নিজস্ব জাতিগত তত্ত্ব মূল্যবোধকে এগিয়ে নিয়ে জাতিরাষ্ট্রগুলো বিশ্ব ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। রাষ্ট্রবিজ্ঞানী বার্নাসের মতে জাতিরাষ্ট্রের ধারণা ফরাসি বিপ্লবের ১৭৮৯ মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। এর ফলে বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তা উন্মেষ ঘটে। জাতীয়তাবাদী আন্দোলন ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মূলত এক জাতি এক রাষ্ট্র এর ভিত্তিতে স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়। তবে আধুনিক যুগে জাতিরাষ্ট্রের সাদা ধারণা খুব প্রাসঙ্গিক নয়, কারণ বর্তমানকালে বেশিরভাগ দেশেই একাধিক ভাষা জাতি গোষ্ঠীর সমন্বয়ে রাষ্ট্র গঠিত হচ্ছে, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র। ফরাসি বিপ্লব ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব। তাহলে ইউরোপ ও পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে কি? ফরাসি বিপ্লব। এই বিপ্লব ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতান্ত্রিক আদর্শ ধারণা করে যাত্রা শুরু করে এবং একই সঙ্গে দেশের রোমান ক্যাথলিক চার্চের সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হয়। ফরাসি বিপ্লব পশ্চিমা রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে, যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতি প্রবেশ করে। ইতিহাসবিদগণ এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেন। ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল, তাহলে ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল তিনটি: সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিতে পরিণত হয়েছিল, যার মাধ্যমে সামরিক ও অহিংস উভয়বিধ পদ্ধতি অনুসরণের মাধ্যমে পশ্চিম বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর উপর ভিত্তি করে ১৭৭৯ সালে ২৬শে আগস্ট মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণা করা হয়, যার মূল বিষয়বস্তু ছিল সবসময় মানুষ স্বাধীন, সব মানুষের সমান অধিকার ভোগ করা উচিত, আইনের দৃষ্টিতে সব নাগরিকই সমান। রেনেসাঁর মতোই ফরাসি বিপ্লবে আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও
ও চিন্তার জগতে নতুন ধারার জন্ম দেয়। ফরাসি শাসক চতুর্দশ লুইয়ের শাসনকালে সাধারণ অব্দ ১৬৫১ থেকে ১৭১৫ ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের সময় ফ্রান্সে আর্থসামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একসঙ্গে হয়ে ফ্রান্সে বিপ্লব পরিস্থিতির সৃষ্টি করে, যার বিস্ফোরণে ঘটে ১৪ জুলাই ১৭৭৯ সালের সাধারণ অব্দে বাস্তিল কারাদুর্গ আক্রমণ এর পতনের মধ্য দিয়ে সূচিত হয়ে বিশ্ব ইতিহাসের নতুন অধ্যায় ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের এই অবস্থাকে অনেকগুলো ছোট বড় খরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী বন্যার সঙ্গে তুলনা করা হয়।